ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এক্সামের কি খবর? ম্যাম এক্সাম শেষ। শেষ? কেমন হলো এক্সাম? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে এখন থেকে প্র্যাকটিস করতে পারবো, অন্য কোনো ঝামেলা নেই। না ম্যাম, কোনো ঝামেলা নেই। কালকে ম্যাম ফাইবারে, তারপর আপনার ফ্রিল্যান্সার সবগুলোতে অ্যাকাউন্ট করা হয়েছে। তারপর বিহ্যান্ড বিহ্যান্ড একটু সমস্যা হয়েছে, সেটা হলো মানে লিঙ্ক যখন আমি দেখেছি, মানে আমি নামটা কিন্তু লিখেছি। নিপু একটু লাউডলি। ম্যাম মানে বিহ্যান্সে একটু সমস্যা হয়েছে, সেটা হলো আমি লিংকে যখন যাইতেছি তখন আমার নাম আসতেছে বিডি হ্যাকার, ঠিক আছে, কিন্তু এমনিতে নাম দেওয়া আছে নিপু সিদ্দিক। আপনি সমস্যা আপনার হলো মেইল আইডিতে কি ছিল? ম্যাম নিপু সিদ্দিক নাম। বিডি হ্যাকার কখন ছিল জানো? ম্যাম আগে ছিল ওইটা। এই জন্যই আর কি এটা শো করছে। চেঞ্জ করার পরেও শো করছে, মানে ওই যে উপরের এই ইউআরএলটাতে বিডি হ্যাকার শো করে। জি ম্যাম, জি ম্যাম। এটা তো মানুষ তো দেখলে ভয় পেয়ে যাবে। এর জন্য তো সমস্যা হয়েছে, ভাবতেছি অন্যটা দিয়ে কি করবো। অন্য আরেকটা কি বলে ইমেল অ্যাড্রেস দিয়ে একদম দরকার হলে, কারণ এটা তো আর এমন না যে আপনার ইমেল আইডিটা খুবই করবে। অন্য লিংক লিংক দেখলে তো ম্যাম ভয় পাবে, কারণ বিডি হ্যাকার লেখা একদম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওয়েদারের যে অবস্থা। হ্যাঁ, আমি আজকে একটু বের হবো 11টার দিকে। 11টার ব্যাচের যারা আছে আপনাদের সাথে চলে আসবে। অলরেডি শোভন আসছে, বাকিরাও আসবে। আমি 11টায় বের হবো। বৃষ্টি যে হচ্ছে, কিভাবে বের হবো? গতকালকে বের হওয়ার কথা ছিল, গতকাল আর যাইনি, আজকে আর কি বের হবো। দেখা যাক কি হয়। কয়েকদিন ধরে তো একদম টানা বৃষ্টি চলছে। হ্যাঁ, রাস্তাঘাটে তো পানি উঠে সাগর হয়ে গেছে, আমাদের এদিকেও তো। আমরা বাসা থেকে বের হচ্ছি না জন্য জানিও না। আমিও তো বের হই না, ওই বাসার যারা বের হয় তারাই আর কি বলে যে খুব খারাপ অবস্থা। কি খবর সাকিব? তারপর কার কি খবর? কাজ কেমন করছেন, কিভাবে? কি শোভন? ম্যাম আসলে এত সকালে ক্লাস তো একদম আরে এখন দেখেন, তাহলে বুঝেন ভাই আমার কি অবস্থা এতদিন। যারা মর্নিং ব্যাচে ক্লাস করে তারা অভ্যাস হয়ে গেছে। অভ্যাস, তার মধ্যে বুঝেন আমরা মেরিড মানুষ, তার মধ্যে সকালবেলা উঠতে হয়, সবকিছু করতে হয়, তারপরে ক্লাস। ভালো আছে, অনেক ভালো আছে। সাকিব কি খবর? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভাঙছে কখন? ম্যাম আজ মাত্র ম্যাম সে ঘুম থেকে উঠেই বসে পড়েছে কম্পিউটারের সামনে। ক্লাস শুরু, তাই না? জি ম্যাম। আর ফিজিক্যালি ক্লাস হলে কি করতেন? ঘুম থেকে উঠেই দৌড়। ম্যাম কলেজের ক্লাস থাকতো আগে 8টায়, হ্যাঁ, ক্লাসে বাসা নিয়েছিলাম কলেজের পাশেই। 7:57 ঘুম ভাঙতো ম্যাম। ক্লাস ক্লাসে ঢুকতাম, আমি পিছন দিয়ে ঢুকতাম। কি লাইফ লিড না? শরীফ কেমন আছেন? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে উঠতে খুব কষ্ট হয়েছে ম্যাম।
আচ্ছা, আজকের দিনটা আমার জন্য একটু কষ্ট করেন, কালকে থেকে আবার 11টায় ক্লাস করে যান। আচ্ছা, সবারই খুব খারাপ অবস্থা। শোভন বলছে অ্যালার্মের সাউন্ডটা একটু বিদ্যুৎ টাইপের সাউন্ড দিলে তাড়াতাড়ি ঘুম ভাঙে। সফট সাউন্ড দিলে আবার আরো বেশি ঘুম পায়। জি ম্যাম। স্বপ্নের মতো মনে হয় যখন কিছু একটা টিউন বাজতেছে আর একটু হ্যাঁ, ঘুমাই। আমি দিয়ে রাখছি, খুব বাজে একটা সাউন্ড। আচ্ছা, দেখো সরি ভাই, জি আপনি ভাই। তো 11টায় উঠতে পারেন ভাই, আজকে এত সকালে কেমন? ভাই আমি উঠে গেছি রাইতে 1:30টার সময়, এখন পর্যন্ত মানে সজাগ আছি অবশ্যই। ও ঘুমান না এখনো? না ও আচ্ছা, আবার দিনের 1:30টা বাজুক তারপরে আবার শুয়ে যাবেন। হ্যাঁ ভাই, এই শান্তিটা যদি পাইতাম যে 1:30টার সময় ঘুমাইতে পারতাম তাহলে তো ভালোই হতো। ঘুমাইতে ঘুমাইতে যেতেছে 4টা 5টা 6টা বাজে যায়। কি করেন এতক্ষণ? কাজ করেন কোনো, নাকি বসে বসে আজের সময় নষ্ট করেন? আজ এরা সময় তো এখন নষ্ট করার টাইম নাই ভাই, ইউটিউব দেখার টাইম পাই না আমি, একটা মুভি একটা নাটক দেখার টাইম পাই না। তো হচ্ছে আমি ইয়া করি ম্যাম, হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এর একটু কাজ করি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, যে কাজে লাগছে সময়টা, অ্যাটলিস্ট আপনি কাজে লাগাচ্ছেন, নষ্ট জি করছেন ম্যাম, না। আমি রাত্র সজাগ থাকলে আমার মিস নাই, আমার টাকা আসবে। আলহামদুলিল্লাহ। অন্যদের কি খবর? ফাইজা? জি ম্যাডাম, আমার হচ্ছে বলতাম যে আমার এই দুপুরবেলা ক্লাস করতে আর কি কয়েকদিন ধরে নতুন একটা ক্লাস স্যার হচ্ছে 3টা বাজে ক্লাস দিচ্ছে, তো আমরা সকালে ক্লাস করলে একটু ভালো হয় বলে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কি ক্লাস? একাডেমিক ক্লাস? জি ম্যাম, ভার্সিটি ক্লাস আর কি। ও, 3টা থেকে কয়টা পর্যন্ত? 3টা থেকে ঠিক 4:30 বা 4টা 4:30 কোনো কাছে ঠিক নেই। দুইটা টাইমে পড়ে যাচ্ছে, মানে আপনি দুপুরে 2টা ক্লাসও আসতে পারছেন না, আবার 4টা ক্লাস। বিকালে আসে, তাই এইসব দুপুরবেলা করতে। আচ্ছা, ওকে, আসেন আপনি 9টা অথবা 11টার ক্লাসে আসেন, সমস্যা নেই। জি, প্রবলেম thank you. থাকলে তো আসলে এখানে কোনো ইস্যু নেই। ফয়সাল তাহমিদ, কি খবর? একটু সবাইকে দেখি। ফাইজা, ফয়সাল তাহমিদ। ম্যাম সবাই মনে হয় ঘুমিয়ে গেছে, আমি দুজনই আছি, আমি আর স্যার কি আছে সাব্বির। একদম সাব্বির সরকার। ভাই শরীফ ভাই, আপনি বললেন যে রাত আমরা দেখলে ঠিকই আপনার আছি। টাকা আসে, আমি রাত দেখলে আমার টাকা খরচ হয়, আমি বুঝি না কেমনে কি। কি যেন বলে, সাকিবকে একটু সবাই হেল্প করেন, ও যাতে কাজ করতে পারে। যারা যারা সাকিব অ্যাকাউন্টের কি খবর সেটা বলেন। ম্যাম অ্যাকাউন্ট তো খুলছি, একটা লোগো তৈরি করতেছি কন্টেস্টের জন্য, দেখা যাক যদি সময় থাকে তাহলে আপলোড দিব আর কি। না, সময় থাকলে আপলোড দিব এটা না, একটা দিলে হবে না। একটা দিলে আসলে যদি হয় যে আপনি খুব ভাগ্যবান, তাহলে ওই একটাই কাজে লেগে যাবে। বাট আপনি দেখবেন এক একটা এন্ট্রিতে কিন্তু অনেকগুলো করে এন্ট্রি পড়ে, 200 300 500 1000 কেউ করে। একাই একজন দিয়ে দিছে দেখছি, হ্যাঁ, আপনি ইউসুফ নামে একজন 40টার মতো দিছে, এন্ট্রি দেয়, হ্যাঁ, শুধু কালার চেঞ্জ করে কালার চেঞ্জ করে। কালার চেঞ্জ, অথবা দেখা যায় যে মুভটা চেঞ্জ করে দিচ্ছে, একটা এক জায়গায় আছে আরেক জায়গায় দিয়ে দিচ্ছে, এরকমটা। আপনি অনেকগুলো এন্ট্রি দিতে পারবেন, কারণ এখানে আপনাকে কেউ বাধা দিবে না, আপনি আপনার মতো ডিজাইন করে এন্ট্রি দেবেন। তো একটা দিলে আসলে কাজ হবে না। আপনি যদি কন্টেস্টে যেতে চান, কন্টেস্ট করেন, অনেকগুলো এন্ট্রি দিতে হবে, মিনিমাম আপনাকে 10টা এন্ট্রি দিতে হবে। সো একটা করছি, যে কোনো একটা বেসিক, অন্যান্যরা কি ডিজাইন করছে ওইরকম ওইটার উপর ডিপেন্ড করে একটা বেসিক বানিয়ে ফেলেন। বানানোর পরে শুধু যে কালার চেঞ্জ করবেন বা কোনো শেপ টেপ ক্রিয়েট করে দেবেন, একটু আলাদা করে দিবেন, হালকা পাতলা চেঞ্জ, এই আর কি। ওকে,
আজকে কি ইলাস্ট্রেটর শুরু করবো আমরা? হ্যাঁ, আজকে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাস। যদি ইন্ট্রোডিউস ডাউনলোড দিতে দেয় নাই, কেন ইনস্টল করে নাই। গতকালকে না বলে দিলাম যে আল্লাহ যদি চায় তাহলে আজকে আমরা ইলাস্ট্রেটর শুরু করব। জি ম্যাম, ক্লাসের পর ইনস্টল করে তারপর শুরু করব। আচ্ছা আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। ফায়েজ ফায়েজ আপু তাহলে আজকে কি ইলাস্ট্রেটরের কাজ শুরু হবে? হ্যাঁ করি। আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস দিয়ে শুরু করি আজকে। ফায়েজ, ফয়সাল তাহমিদ, গতকালকে কে টেক্সট করেছেন ফটোশপে প্রবলেম হচ্ছে? ফায়েজ আবির, কি প্রবলেম হচ্ছে ফটোশপে? কথা না শুনলে তো কিছুই বোঝা যাবে না, টেক্সট করলে তো আসলে ওইভাবে বোঝা যায় না কি প্রবলেম হচ্ছে। ডাউনলোড দিয়েছেন হয়নি? শরীফ ভাই কোথা থেকে ডাউনলোড দিয়েছেন? গেট ইনটু পিসি থেকে না? ফটোশপটা আপু ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটোই তো হচ্ছে গেট ইনটু পিসিতে পাওয়া যায়। খুব ভালো হবে তো মানে ডাউনলোড করা গেছে, ইনস্টল করা গেছে। একদম ইজি প্রসেস। আর ওখানে একটা সুবিধা আছে যে আপনার চায় না, নেট অন থাকলেও কোনো প্রবলেম হয় না আমি যতটুকু জানি। তো আচ্ছা, আমি নেট অন করে না, আমি নেট অফ করে ইনস্টল করছি। করেন। তারপর ক্রেজি এসডি আছে, ক্রেজি এসডি থেকেও কিন্তু করা যায় টরেন্টের মাধ্যমে। হ্যাঁ, আমারগুলো ওখান থেকেই করা, ক্রেজি থেকেই করা। আমি গেট ইনটু পিসি থেকে করিনি, তবে ভাবছি আনইনস্টল করে দিয়ে। আমারটা হচ্ছে 2019 ব্যাকডেটটা, আমি আনইনস্টল করে দিয়ে হয়তো বা 2020 টেক ইনস্টল করে নেব। ম্যাম কোনটা ইনস্টল করব ম্যাম এখন আমি? অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন কত? আপডেট ভার্সনটা ইউজ করা ভালো। হ্যাঁ, আপডেট ভার্সন নিয়ে আসেন। অন্যটা কেন করবেন? ম্যাম আপডেট লাস্ট আপডেট কত ম্যাম? 2020 বলেন। ম্যাম আমার এক প্রশ্ন ছিল। হ্যাঁ শোভন, সবার ফটোশপ ইলাস্ট্রেটর দেখি সবার ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো দেখি 10 জিবি 11 জিবি করে, আর আমারটা কয়েকশো মাত্র, এত কম কেন ম্যাম? তাহলে যে ভিতরে যে ফাংশনগুলো থাকে ফাংশন কম আছে। ওই যে যেমন আপনি যা যা দেখেন সবগুলোই তো পাই আমি ফটোশপে। সব আছে। না, ফটোশপ 10 জিবি হবে কেন? ফটোশপ 2 জিবি মাত্র এরকম হয়। কি জানি, হয়তো বা হতে পারে। 4 জিবি মাত্র। কত এমবি? আমার এই ফটোশপ আমারই তো 2 জিবি। হ্যাঁ, এরকমই কাছাকাছি। 10-12 জিবি হয় না। না না, ও শোভন আমি বলি, যেমন আমার কাছে একটা এই আছে মাস্টার কালেকশন বলে, CS6 এর মাস্টার কালেকশন আছে। ওইখানে অ্যাডোবির যত সফটওয়্যার আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো, তারপরে ড্রিমওয়েভার, অ্যাক্রোবাট, আরও ব্রিজ, এইটা সেটা, অ্যাডোবির যত সফটওয়্যার আছে প্রায় 17 থেকে 18টা সফটওয়্যার, এই সবগুলোর একটা মাস্টার কালেকশন আছে। ওইটাই হচ্ছে আপনার 8.4 জিবি, মানে 8.5 জিবির মতো টোটালটা। তো আমার ফটোশপ CS6 এ ডাউনলোড করছিলাম মাত্র 160 MB। আমি তো কোথা থেকে করেন আপনি? আমার আসলে ম্যাম পিসিতে RAM কম তো 3 জিবি RAM মাত্র, তো আমি গুগলে খুঁজে খুঁজে ডাউনলোড করছিলাম। তাহলে ইউটিউব দেখছিলাম আগে কোথায় কোথায় পাওয়া যায়, ইউটিউব দেখে দেখে ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশনে লিংকও থাকে, ওখান থেকে ডাউনলোড করছিলাম। আচ্ছা, কাজ তো আর স্মুথলি। ইলাস্ট্রেটরটা হচ্ছে যে আমাদের যে নেট যাদের তাদের সার্ভার থেকে ডাউনলোড করছিলাম। আচ্ছা, কাজ কি স্মুথলি করা যাচ্ছে?
হ্যাঁ ফটোশপ সবই করা যায়, কিন্তু ওই যে কিছু কিছু জিনিস ম্যাম। যেমন কাস্টম শেপ বা ব্রাশ এগুলো একটু কম থাকে তাই। আমি ওইটাই বললাম যে ভিতরে কিছু ফাংশন হয়তো বা কম থাকবে, হাইট হয়ে থাকবে। কাজ করেন, সমস্যা নেই। ম্যাম কাজ সব করা যাচ্ছে। স্যার আর বলেন। ম্যাম ইলাস্ট্রেটর কত এমবির মতো লাগবে, কত? ইলাস্ট্রেটর এরকম হবে 2 থেকে 2.5 জিবি 3 জিবির মধ্যেই হবে, এর বেশি হবে না। আমারটা 1.5 জিবি। একটা দেখাচ্ছে 1.83 হুম। আর একটা দেখাচ্ছে 1.82। ম্যাম ম্যাম 4 দিন লাগবে ডাউনলোড করতে। কয়দিন লাগবে? 4 দিন ম্যাম। আপনি ডাউনলোড দেখেন। মাত্র ভাইয়া এই টাইমে আপনার নেটে ম্যাম 2টা সিট আছে মাত্র। আপনি ইনস্টল দেন, চালু না না ক্রেজে যেতে সিট নাই, সিট দেওয়া নাই, মাত্র 2টা সিট আছে, তার মধ্যে 3 জনে ডাউনলোড দিচ্ছে। পিএসসি থেকে না পারলে ভাইয়া গ্রেট ইনটু পিসি থেকে করেন, ওটাতে তো কিছু লাগে না। আচ্ছা, গ্রেট ইনটু পিসি থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 দিলে চলে আসবে। ভাই আপনি ওই ডেটেই দেন ভাই, 4 দিন পরেই হোক। ওকে, আমরা 4 দিন পরে ক্লাস করব। আচ্ছা চলেন ক্লাস শুরু করি আজকে নাকি? ওকে হুম। ঠিক আছে। যারা আসার মোটামুটি চলে এসেছে। ডাউনলোড করছি চলে না। ফয়সাল আবির, ফায়েজ আবির, আমি ওকে কি সলিউশন দেব কেউ বলে দেন তো? সে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করেছে বাট কাজ করতে পারছে না। মনে হয় আপু ডাউনলোড করার সময় যে পাসওয়ার্ডটা চায়, তো সেই জন্য মনে হয় এমন প্রবলেম হচ্ছে। গ্রেট ইনটু পিসি থেকে যদি পাসওয়ার্ড চায় 1 2 3 দিলে তারপর হচ্ছে ইনস্টল হয়ে যায়, খুব ইজিলি তো হয়ে যায়। আমারটা তো হয়ে গেছে। ফায়েজ দেখেন একটু ট্রাই করে কি করা যায়। আচ্ছা আমি ইলাস্ট্রেটর অন করি, যদিও আমার ইলাস্ট্রেটর একদম সামনেই আছে। এখানে আবার আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2018 অন করি। আচ্ছা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইন্টারফেস কার ইলাস্ট্রেটর ইন্টারফেস। ম্যাম ডিসপ্লে দেখা যাচ্ছে না। ম্যাম দেখা যাচ্ছে। কে বলছে দেখা যাচ্ছে না? শোভন, এখন কি দেখতে পাচ্ছেন ডিসপ্লে? ম্যাম আমি তো দেখতে পাচ্ছি। তাহলে কি ম্যাম দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে।
ম্যাম আমার ফোন থেকে সমস্যা হচ্ছে, পিসিতে দেখা যাচ্ছে, আমি আবার নতুন করে ফোন দিয়ে জয়েন করছি। আচ্ছা ওকে। তো এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেস। আর CS6 যারা ইউজ করছি তাদের এইরকমটা আসবে না, তাদের হচ্ছে টোটালটা শুধু উপরের পার্টটা থাকবে, বাম পাশে টুলসগুলো থাকবে, মানে ওয়ার্ক স্পেস দিয়ে ওইটা চলে আসবে। তো এখানে ম্যাম আসলে ইলাস্ট্রেটর CS6 আছে? ইলাস্ট্রেটরও CS6 হ্যাঁ সবগুলোই আছে, সব ভার্সনই আছে। ম্যাম আমার ম্যাম ইলাস্ট্রেটর আমি সিসি দিচ্ছি আচ্ছা সিসি দেন, ইনস্টল। সমস্যা নেই। আমি 2019 এরটা। আপনি এটা আনইনস্টল করে আর নতুন ভার্সন এটা ইনস্টল করে নিন। আচ্ছা ওকে, নো প্রবলেম, করে নেব। কন্ট্রোল এন, একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। সেম প্রসেস, ফটোশপে যে কাজগুলো করে এসেছি সেম ইলাস্ট্রেটরও পাবো। কন্ট্রোল এন দিলে যেমন নতুন ডকুমেন্ট আসে, অথবা ফাইল থেকে নিউতে গেলেও সেম। আমি এখানে একটা নাম দিয়ে দিই। আজকে আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস কত? আজকে আমাদের কত নাম্বার ক্লাস? ভুলে গেছি। ম্যাম মনে নাই। ডাউনলোড করেন যে ইসে থেকে গিয়ে, সেটাও কি দেখেন না যে কত নাম্বার ক্লাস ডাউনলোড করছি? ম্যাম ক্লাস আজকে 20। আজকে 20 নাকি 21? ও গতকালকে 20 19 20 21 আজকে ম্যাম। আজকে 21 নাম্বার ক্লাস। আজকে ম্যাম 15 থেকে আমি কোনো ক্লাসে ডাউনলোড দিতেছি না, দেই নেই। কেন? ঠিক আছে, ক্লাস 21 আমি ওয়াইড 7 হাইট 5 নিয়ে নিলাম, আর এটা ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি। এখানে ওরিয়েন্টেশন আছে যে আপনি পেজটা কি ভার্টিক্যালি নিতে চান নাকি হরিজন্টালি। আপাতত হরিজন্টালি রাখি। এইখানে আসার পর আমি যে ডকুমেন্টটা সেটআপ করছি, ফটোশপে কি ছিল? সবাই মিউট, কথাগুলো মনোযোগ দিয়ে দেখেন, শুনেন। ফটোশপের ইন্টারফেসটা অন্যরকম ছিল, ইলাস্ট্রেটরে আবার একরকম। এখানে দেখেন এই যে 7 ওয়াইড, ওকে ঠিক আছে, হাইট 5 ঠিক আছে, এই পাশের এই অপশনটা পয়েন্ট পিকাস ইঞ্চি এইগুলো ওকে ঠিক আছে। ওরিয়েন্টেশন হ্যাঁ এই দুটো আমরা আগে দেখে এসেছি। এক্সট্রা কি আছে এখানে? আর্টবোর্ড, ব্লিড, বটম, লেফট, রাইট, এই জিনিসটা এক্সট্রা আছে। আর নিচের এই অ্যাডভান্স পার্টটা এক্সট্রা। দেখেন কি আর্টবোর্ড মানে কি? এখানে আর্টবোর্ড কয়টা আছে? একটা আছে। আমি যদি আর্টবোর্ড বাড়িয়ে দেই তখনই আরেকটা অপশন চলে আসবে। আর্টবোর্ড 3টা দিলাম, 3টা 4টা আপনি যতই আর্টবোর্ড দেই, এই আর্টবোর্ড আসলে কোনটা? ফটোশপে কাজ করার জন্য হোয়াইট কালারের যে পেজটা ডকুমেন্ট সেটআপের পিছনে, মানে ডকুমেন্টের পিছনে একটা সাদা কালারের পেজ দেখা যেত, আর্টবোর্ড, ওইটাকে আমরা আর্টবোর্ড বলছি। ফটোশপে শুধু একটাই ডিফল্ট, বাট ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে এখানে চাইলে আপনি অনেকগুলো নিতে পারবেন। যে আপনার প্রয়োজন কত? 50টা, আপনি 50টা আর্টবোর্ডও নিতে পারবেন। আমরা একটু পরে দেখি, আপাতত একটা রেখে কাজ করি। ব্লিড, বিজনেস কার্ড ফ্লেয়ার ডিজাইনে ব্লিড দিয়েছিলাম চারপাশে। জি ম্যাম। এখানে আপনি ডকুমেন্টের ফার্স্টে কি করতে পারেন? চাইলে ব্লিড অ্যাটাচ করে যেতে পারেন। ওইখানে তো হচ্ছে একটা মেজারমেন্ট ছিল যে ধরেন আমি চারপাশে 0.25 করে বাড়াবো, একটা মেজারমেন্ট দিলে যে একটাই পয়েন্ট দিতাম, চারপাশে একই সাইজে বেড়ে যেত। আর এখন হচ্ছে আপনি চাইলে আলাদা আলাদা করে করতে পারেন। আমরা যখন এক্সাম হলে পেজ এই খাতাটাকে মার্জিন করতাম, মার্জিন করলে কি এই জায়গাটুকুকে হয়তো বা 1 ইঞ্চি, উপরের জায়গাটাকে 1 ইঞ্চি, বাট ডানে আর একটু কম রাখতাম, এই জায়গাটা একটু চিকন করে রাখতাম, নিচে আবার একটু হালকা চিকন করে মানে মার্জিন করতাম, মনে আছে? তাহলে 4টা কি 4 ভাগ হয়ে গেল না? 4 ধরনের আমি মার্জিন ছাড়াই লিখছি। মার্জিন ছাড়াই লিখেছেন? জি ম্যাম। স্পেশাল স্টুডেন্ট।
তো এই ব্লিডটা আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে দিয়ে নিতে পারেন। আমি কখনোই এখান থেকে দেই না, কারণ আমি ভিতর থেকে দিয়ে নিই। ব্লিডের আসলে এরকম প্রয়োজন পড়ে না। অ্যাডভান্স অপশনে এসে দেখেন কালার মোড CMYK PPI 300, মানে পিক্সেল পার ইঞ্চিতে কত পিক্সেল, 300 রেজুলেশনে সে কাজ করবে। পার ইঞ্চিতে প্রতিটা পিক্সেলের জন্য সে নিচ্ছে, পয়েন্ট পার ইঞ্চি, পিপিআই মানে হচ্ছে পয়েন্ট পার ইঞ্চিতে এক একটা পয়েন্টের রেজুলেশন কত হবে, 300। এক একটা পয়েন্ট জাস্ট এই যে ফুল স্টপ, এভাবে যদি একটা ফুল স্টপ দিই এটাকে আমরা পয়েন্ট বলি। এই প্রত্যেকটা পয়েন্টেরই 300 রেজুলেশন থাকবে। তাহলে বলেন ফটোশপে যে ইমেজটা আপনি ক্রিয়েট করছেন সেইটার রেজুলেশন বেটার হবে নাকি, কে কি বলে? কিছু না, ইলাস্ট্রেটর এটা বেটার হবে। মোর অপশনে যাই, মোর অপশনে গেলে আর অনেকগুলো অপশন চলে আসবে এই যে এরকমটা। তখন আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আসছে। এই যে নাম্বার অফ আর্টবোর্ড, আমি যদি আর্টবোর্ডটাকে বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই যে পাশের এই জিনিসগুলো আসবে। আচ্ছা এটা একটু পরে দেখি, ক্যান্সেল, এটা আগে দেখি যে আমার অ্যাডভান্স অপশন সব ঠিক আছে। ওকে, ক্রিয়েট করি। ক্রিয়েট করার সাথে সাথে আমার নতুন একটা ডকুমেন্ট চলে এসেছে। ফটোশপে কি ছিল, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এই উপরেরটাকে আমরা কি বলছিলাম নাম, একদম উপরের পার্টটা মেনু বার। এই ফার্স্ট উপরের পার্টটাকে আমরা বলছি মেনু বার। এখানে দেখেন কন্ট্রোল প্যানেল কিন্তু নেই। কন্ট্রোল প্যানেল ডান পাশে, ওই যে ছোট্ট যে কন্ট্রোল প্যানেল ছিল ডান পাশে লেয়ার, তারপরে বিভিন্ন কালারের অপশন ছিল, আমরা এটাকে চেঞ্জ করে নিতাম। আর বাম পাশে শুধু কি আছে, টুলস বার আছে। তো এটাকে আমরা কি বলছি, আর্টবোর্ড। দেখেন আমি স্পেস দিয়ে খুব সহজে এটাকে কি করতে পারছি, মুভ করতে পারছি। কেন, আমি একদম ছোট করি আর্টবোর্ডটাকে। এই যে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে, ব্ল্যাক কালারের যে আর্টবোর্ডটা, আমার টোটাল আর্টবোর্ড হচ্ছে, বা আমি যে সাইজটা নিয়েছি 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি, সেটা হচ্ছে এই যে সাদা কালারটা এইটা। আর এই ব্ল্যাক কালারের যতটুকু দেখা যাচ্ছে এইটুকু সহকারে, এইটুকু পুরাটুকু হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস। আপনি চাইলেই কি করতে পারেন, এখানেও কাজ করতে পারবেন। দেখেন সাপোজ আমি একটা শেপ নিলাম, আপনি চাইলে কি করতে পারবেন, এখানেও কাজ করতে পারবেন, যেটা ফটোশপে পসিবল ছিল না। ফটোশপে শুধুমাত্র কি করতে হতো, এই যে সাদা কালার যে আর্টবোর্ডটা আছে এখানেই কাজ করতে হতো। বাট ইলাস্ট্রেটরে আমরা কি করতে পারবো, আমরা সব জায়গায় কাজ করতে পারবো। বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। এটা কাজ করতে করতে আস্তে আস্তে আর কি চলে আসবে। তো এবার একটু ডিফারেন্সে আসি, আমি আবার চলে যাব। আমি এখানে কয়টা আর্টবোর্ড নিয়েছিলাম, একটা। এটা আমার একটা আর্টবোর্ড নিয়েছি। মাথায় রাখতে হবে, আপনি আর্টবোর্ডের বাহিরে ওয়ার্ক স্পেসে যত কাজই করেন না কেন, ফাইনাল ইনপুট দেওয়ার সময় যদি সেটা ইমেজ হয় বা কিছু হয়, পিএনজি হোক বা জেপিজি, যে ইমেজটাই করেন ওইটাকে কোথায় নিয়ে আসতে হবে, এই আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে। আপনি কাজ করতে পারবেন এখানে, নো প্রবলেম, কেউ বাধা দিবে না, ইলাস্ট্রেটর বাধা দিচ্ছেন। আপনি এখানে ডিজাইন করেন, ডিজাইন কমপ্লিট করেন, নো প্রবলেম। আপনার কাজের সুবিধার জন্য আপনি কি করবেন, খাতাটাকে বাড়িয়ে নিলেন, ওয়ার্ক স্পেস জুড়ে কাজ করলেন, বাট ফাইনাল আউটপুট দেওয়ার জন্য আপনাকে এটাকে কোথায় নিয়ে আসতে হবে, এই যে এই আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে।
আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনাকে ফাইনাল আউটপুট দিতে হবে এবং সবাই যেন আর্টবোর্ডের ভিতরেই থাকে। ক্লিয়ার? জি ম্যাম। এবার আসি পরের একটা পার্টে। কন্ট্রোল এন। তো আমরা জাস্ট একটা আর্টবোর্ড নিয়েছি যে সিঙ্গেল একটা কাজ করব, সেজন্য মনে করি আমার আরো অনেকগুলো আর্টবোর্ডের প্রয়োজন, যে আমি 5টা ডিজাইন করতে চাই যেটার আমার আর্টবোর্ড প্রয়োজন হবে, পিছনে ব্যাক যে এটা আছে ওইটার জন্য আরো 4টা পেজ প্রয়োজন হবে, টোটাল 5টা। তাহলে আমি এখানে আর্টবোর্ড কয়টা দেব দেখেন, 5টা দিলাম। 5টা দিয়ে ক্রিয়েট করি, ওকে দিয়ে এই যে দেখেন কয়টা হলো, 1 2 3 4 5টা, আমার টোটাল 5টা আর্টবোর্ড হয়ে গিয়েছে। এটাতে আমি কি করেছিলাম, একটা আর্টবোর্ড ক্রিয়েট করেছি আর এটাতে 5টা। কন্ট্রোল এন, আবার ডকুমেন্টে চলে যাই। যাওয়ার পরে যে মোর সেটিংস অপশন ছিল, মোর সাকিব কিছু বলেছেন? ম্যাম কথা আমার কাছে আটকে কাছে সাকিব দমদা গায়ে গেছে। ম্যাম আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর কি। শুধু আমাদের সমস্যা হচ্ছে না। আসলে নেটের সমস্যা হয় না আপনার। আচ্ছা কারণ আপনি এক কাজ করেন সাকিব, হতে পারে। ওকে আপনি বদ্ধ রুমের ভিতরে আছেন তো দেখেন একটু বারান্দায় আসতে পারেন কিনা, কারণ নেটওয়ার্কে হয়তো বা এই জন্য প্রবলেম হচ্ছে, একটু দেখেন, কারণ ওয়েদারটা তো মেঘলা মেঘলা, এই নেটের লাইনে একটু সমস্যা হবে। আপনি কি মডেম দিয়ে ইউজ করেন সাকিব? জি ম্যাম। মডেম ইউজ করছেন? জি ম্যাম মডেম ইউজ করছি। তাহলে আপনি একটু বারান্দায় চলে আসেন কষ্ট করে, বা বৃষ্টি না হলে বাইরে বসে ক্লাস ওকে ম্যাম। আশা করি প্রবলেম হবে না। তো মোর সেটিংসে ক্লিক করলে এই যে প্রিসেট অপশনটা, এই টোটাল অপশনটাই চলে আসে। দেখেন মোর সেটিংস, এখানে যা যা আছে সবই চলে আসবে, কিন্তু আরো কিছু এক্সট্রা থাকে। এখানে রাখি কি কি এক্সট্রা আছে, নেম ঠিক আছে, প্রোফাইল চাইলে কাস্টম মানে হচ্ছে আমি এখানে যে সাইজটা দিচ্ছি, এই যে ওয়াইড আর হাইটের যে সাইজ দিচ্ছি তাই কাস্টম, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট ওয়েব এরকমটা অ্যাক্টিভ করতে পারেন, আমরা কাস্টমে রেখেই কাজ করি। নাম্বার অফ আর্টবোর্ড কয়টা দিয়েছিলাম, 5টা। সাপোজ আমি দিলাম এখানে এখন 10টা, যে আমি 10টা আর্টবোর্ড নিতে চাই। এই আর্টবোর্ডটা দেওয়ার পর এখানে একটা ডিরেকশন চলে আসে। কি ডিরেকশন আসে? ফার্স্ট ডিরেকশনটা বলছে যে আপনার যে 10টা আর্টবোর্ড, প্রথমে হচ্ছে একটা আর্টবোর্ড হবে, তারপর একটা আর্টবোর্ড, আবার নিচে চলে আসবে আরেকটা আর্টবোর্ড, আরেকটা, মানে দুইটা করে হবে। 1 2 যেভাবে 1 2 3 4 5 6 এইভাবে একটা একটা করে থাকবে। এখানে আমি 9টা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 9টা। এর পরেরটা বলছে উপরেরটা হচ্ছে এইভাবে আসবে, পরেরটা বলছে যে এইভাবে যাবে, মানে 1 2 3 4 5 6। ফার্স্টেরটা কি করবে, ভার্টিক্যালি আপনাকে আর্টবোর্ডগুলো ক্রিয়েট করে দিবে। সেকেন্ডটা কি করবে, হরিজন্টালি আপনাকে আর্টবোর্ড ক্রিয়েট করে দেবে, অথবা রো বরাবর দুইটা করে। 3 নম্বরটা কি বলছে, যে একটা একটা করে রো বরাবর সবাই থাকবে, মানে হরিজন্টালি সবাই থাকবে। পরেরটা কি বলছে, কলাম বরাবর বা ভার্টিক্যালি সবাই একটা একটা করে থাকবে। আমরা ফার্স্টেরটা দিয়ে করি। ফার্স্টেরটা দিয়ে অলরেডি করা আছে 5টা। আচ্ছা, এবার সেকেন্ডটা করি।
স্পেসিং 0.28, এই যে প্রত্যেকটা আর্টবোর্ড একটা পেজ থেকে আরেকটা পেজ কতটুকু দূরত্ব থাকবে এটার মিডলের মেজারমেন্ট, যে একটা পেজ থেকে আরেকটা পেজের মধ্যে দূরত্ব কত হবে 0.28 দেওয়া আছে। কতগুলো রোতে আপনি কলামটা ক্রিয়েট করতে চান, যে দুইটা দুইটা করে হবে সেটা কতগুলো রো হবে, প্রত্যেকটার আলাদা। এখানে 3টা রো আছে, 3টাতে ক্রিয়েট হবে। কাস্টম শেপ মানে হচ্ছে যে এখানে যে আমরা সাইজ দিচ্ছি সেইটা, এটাকে আপনি আরও চেঞ্জ করতে পারেন, কমন, তারপরে আইম্যাক, ম্যাকবুক বা 1280 থেকে 800 পিক্সেল, ওয়েবের জন্য করবেন কি না, এরকম অনেকগুলো অপশন আছে। ওরিয়েন্টেশন জানি, ব্লিড ঠিক আছে, আর এগুলো যেগুলো আছে এভাবেই থাকবে। ওকে, আমি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি, এটা কি আসলো। এখানে আর্টবোর্ড 3টা ওরিয়েন্টেশন দিয়েছি, এই জন্য সব একসাথে চলে আসছে। এখানে রো আমি দিলাম 2টা রোতে সে 9টাকে আর্টবোর্ডকে ক্রিয়েট করবে। ওকে, দেখেন কি হয়, এই যে এরকমটা হবে। দ্বিতীয়টা বলেছে কি এইভাবে যাবে, যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 5 6 7 8 9, কন্ট্রোল এন। আমি যদি পরেরটা ক্রিয়েট করি, মোর সেটিংসে যাই, 9টা আর্টবোর্ড, এই যে এইটা হবে, মানে সবাই একই রোতে থাকবে। ক্রিয়েট ডকুমেন্ট, কন্ট্রোল এন, আবার করলাম, মোর সেটিংসে চলে যাই। এখন হচ্ছে নিচের পার্টটা করবে, নিচের দিকে থাকবে ক্রিয়েট ডকুমেন্ট। পার্থক্য কি দেখেন, ফার্স্টে আমি শুধু একটা আর্টবোর্ড নিয়ে কাজ করেছি, যে আমি অন্য কোনো কিছু করবো না, একটা আর্টবোর্ডই কাজ করব। দ্বিতীয়টাতে আমি 5টা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডটা কিভাবে আছে, এইভাবে আছে, 1 2 3 4 5 এইভাবে আছে। পরেরটাও তো সেম, তার মানে আমরা অন্যটা করিনি। এইটা দেখিনি, এইটা করি। এক মিনিট, রো হচ্ছে 2টাতে করি। ওকে, হয়েছে। চলে যাবে সবার আগে, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ফার্স্ট এটা কি ছিল, আমি শুধু একটা আর্টবোর্ড নিয়েছি। দ্বিতীয়টা কি করেছি, যে আমি অনেকগুলো আর্টবোর্ড নিয়েছি, বাট আর্টবোর্ডের স্টাইলটা কি ছিল, যে 2টা করে আসবে। প্রথমটা এটা হচ্ছে 1 নাম্বার, 2, তারপরে 3 4 5 6 7 8 9 এভাবে আসবে। তৃতীয়টা কি, যে আমি সেম মাল্টিপল আর্টবোর্ড নিয়েছি, বাট এটা তখন যাবে, এটা ছিল উপর থেকে নিচের দিকে আসছে। এই আর্টবোর্ডটা কি যাবে, যে ফার্স্টেরটা সেকেন্ডটা, তারপর আবার উপরের দিকে উঠবে, 1 2 3 4 5 এইভাবে যাচ্ছে। পরেরটা কি করছে, সেম অপশন, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে, মানে উপর থেকে নিচে আবার উপর থেকে নিচে, এভাবে সে ডিরেকশনে আছে। এরপরেরটা কি সব একই রো বরাবর আছে 9টা, পরেরটা কলাম বরাবর সবাই একসাথে আছে। এখন এই আর্টবোর্ডগুলো আমার কখন কাজে লাগবে, এই আর্টবোর্ডগুলো কাজে লাগবে হচ্ছে, সাপোজ আপনি মাল্টিপল পেজের কোনো ফ্লেয়ার ডিজাইন করছেন বা ব্রোশিয়ার ডিজাইন করছেন, অথবা আপনি একটা ম্যাগাজিন ক্রিয়েট করছেন, বা আপনাকে এরকম একটা ডায়েরি ক্রিয়েট করতে দেওয়া হলো যেটা 9টা পেজ, এই ডায়েরির জন্য 9টা পেজ ছিল। আমি এরকম 9টা আর্টবোর্ড নিয়ে তারপর কাজ করেছিলাম, যে এটার জন্য একটা পেজ 1, তারপরে হচ্ছে এটার জন্য একটা, 2টা 3টা, এরকম আর টোটাল হচ্ছে 9টা পেজ ছিল, 4 5 6, আর এই পেজটার জন্য একটা 7টা, লাস্টে ছিল আবার
আরো 2টা পেজ, এই যে 8 9, এটা 9 পেজের ছিল। আমি টোটাল 9 পেজের নিয়ে কাজ করেছি। তাহলে এটার ভিউটা কেমন ছিল? ভিউটা ছিল যে এইরকমটা, দুইটা করে ধরেছিলাম, এইভাবে ধরেছি যে এইটা আসবে, তারপরে এই পেজটা আসবে, এই 2টা পেজ আসবে, এরপরে হচ্ছে এই 2টা পেজ আসবে, এইভাবে ভিউ ধরে কাজ করেছি। মেজারমেন্ট তখন করেছি লাস্ট পেজ ফার্স্ট পেজ। মেজারমেন্ট আস্তে আস্তে আমরা যখন বিষয়ের ডিজাইন বা এই ডিজাইনগুলো দেখবো তখন এই মেজারমেন্টটা বুঝে যাব যে কোনটা আগে কোনটা পরে হবে। তো এরকম মাল্টিপল পেজের যদি ডিজাইন করতে হয় আমাদের তখন আর্টবোর্ডটা বেশি লাগবে। ক্লিয়ার সবাই আর্টবোর্ডের ব্যাপারে? জি ম্যাম। আশা করি সমস্যা হবে না। ম্যাম ঝাপসা ক্লিয়ার। ঝাপসা ক্লিয়ার। কাজ করি, কাজ করলে সাব্বির, শোভন, শান্ত, সাকিব, সানজিদা, নিপু, সাইদ, ফয়সাল, আহমেদ, ফায়েজ, ফাইজাল, আমিন, আসমান। কে চলে গিয়েছে? কিছুক্ষণ আগে না 16 জন ছিলেন? অফ করে দিলাম এগুলা, আমার এগুলো আপাতত প্রয়োজন নেই। আরেকটা কথা মনে রাখবেন, এই যে এত বেশি আর্টবোর্ড নিয়ে কাজ করব, ফাইল যত ভারী হবে পিসি তত হ্যাং করবে। পিসি আপডেট না করে নিলে কাজ করতে কিন্তু প্রবলেম ফেস করবে। ওকে, এই আর্টবোর্ডে আসার পর আর্টবোর্ডের যে চেহারাটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ওভারভিউ বলি। টোটাল ওভারভিউর মধ্যে কি কি দেখতে পাচ্ছি? উপরে আছে মেনু বার। আজকে তো ম্যাম আমাদের ফটোশপ লাগছে না, তাই না? না, তাহলে ফটোশপ ক্লোজ করে দিই। আপনি ফটোশপ অন করেছেন? জি ম্যাম। না, আপাতত ফটোশপ লাগছে না। যদি কোনো প্রবলেম থাকে বলবেন, আমরা সেটা দেখে নেব। আজকে আমরা জাস্ট ইন্ট্রোডিউসিং ক্লাস কার ফর ইলাস্ট্রেটরের। তো এই ম্যাম তাড়াতাড়ি শেষ করে ম্যাম ঘুমাইতে যাই। তাড়াতাড়ি ক্লাস করে ঘুমাতে যাবেন? আপনারও ঘুম দরকার, আমারও দরকার। না, আমার আসলে ঘুম হবে না। ক্লাস তাই আমি আছি আপনাদের লাইনে দাঁড়াইছি তৃতীয়তে। ক্লাস শেষে কাজ আছে, এসে বাইরে যেতে হবে। ঘুম আসলে, যাই হোক। ঈদ মার্কেট করতে যাবেন নাকি? না, এদের মার্কেট যাব না, আমার ওই ব্যাংকে একটু ঝামেলা হয়েছে, ওখানে যাব। একটু কাজ আছে, লাইনে দাঁড়িয়ে কিছু কাগজপত্র জমা দিতে হবে। অনেক দিন ধরে ফোন করছে, 2টা আমার আবার যে কার্ডের এসেছে ওইটা আবার তুলতে হবে, এই আর কি। এখানে যেন কি, ও এই টোটাল, হ্যাঁ বলেন সঞ্জিতা। আপু, বাংলাদেশে কি পেপালটা, মানে আমি যতটুকু জানি বাংলাদেশে পারমিশন নাই। অ্যাকচুয়ালি কি এটা চালু করা যাবে? পসিবল? না, কোনো প্রবলেম? কারণ কি, মানে বাহিরের কোনো কাজ করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে পেপালটা চায়। আপনারা অন করতে পারবেন, বাট কাজ করতে একটু প্রবলেম হবে। যেমন আমি যতটুকু জানি পেওনিরের অ্যাকাউন্টের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিয়ে পেপালটা করতে হয়। তাহলে আমার মনে করেন একবার পেপালে চার্জ করতেছে, আবার হচ্ছে পেওনিরও চার্জ করতেছে। আমি সেজন্য বললাম যে আমি এখন পর্যন্ত কোনো ভিডিও, ইউটিউবের ভিডিওতে দেখলাম না যে পেপালটা এখন পর্যন্ত আমাদের দেশে পারমিশন দেওয়া হয়েছে, লিগ্যালি এটা করা যাবে, এই ধরনের কোনো কিছু দেখলাম না। পেপালের নিপু বলেন। পেপালের পারমিশন তো নাই আমাদের দেশে। আমাদের অন্য দেশের সার্ভার কি করবে, মানে আইপি দিয়ে আমাদের পেপালের অ্যাকাউন্টটা করতে হবে। অ্যাকচুয়ালি ভাইয়া, যেহেতু আমি অনেক সময় অনেকজনকে দেখছি, অনেক ভিডিওতে দেখছি যে এরকম পেপালের করতে গেলে হয়তো বা বাহিরের কান্ট্রিতে কেউ থাকে বা অন্য কোনো মাধ্যমে তারা করে নেয়।
কিন্তু বাংলাদেশে যাদের থাকে বা যাদের বাহিরের কান্ট্রিতে যারা থাকে তাদেরকে ট্রাস্ট করে না বা এরকম হাজার ইস্যু থাকে। তো তাদের মানে একটা ভিডিওতে দেখলাম পেওনিটের একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট নাম্বার। তো ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আবার পেপালটা চালু করা যায়। তো আমি মনে করলাম যে এটা যদি করি তাহলে একবার পেপাল চার্জ করবে, আবার পেওনিট চার্জ করবে, আমার ডাবল চার্জ হচ্ছে। আলটিমেটলি তাহলে আমি পাবো কত? বিষয়টা হয়ে যায় এরকম। আপনার হ্যাঁ ওইটা হলো ভেরিফাই করার হ্যাঁ, ওটা ভেরিফাইড হয়। যদি পেওনিট দিয়ে হয় তাহলে ভেরিফাইড হয় এবং কোনো প্রবলেম হয় না। মানে জাস্ট ব্যালেন্সটা ট্রান্সফার করতে আর হয়। আপনি এখন হ্যাঁ, এখন আপনার মানে অ্যাকাউন্ট করলে পিওনিয়ারে আপনার $25 করে দিতেছে। আর হলো পেপাল থেকেও কিছু ডলার দেয়, ট্রানজাকশন দেয় 2বার করে। আমার ভাইয়া পেওনিটটা অনেক আগে চালু করা হয়ে আছে। বুঝতে পারছেন? আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আমার মনে হয় পেওনিটটা চালু হয়েছে 2016-তে। ভয়ের কি আছে? আপনি তো প্রয়োজন হলে ওইটা ক্লোজ করে দিয়ে আবার নতুন একটা করে নেব। আর এখন তো অনেক আছে, ওয়েবসাইট আছে যে আপনার ডলার জমেছে, আপনি ডলার উইথড্র করে ডলার দিয়ে কি করতে পারেন, টাকা নিয়ে নিতে পারবেন। অনেকগুলো মাধ্যম আছে, প্রবলেম হবে না। আপনি কাজ করেন, টাকার অ্যামাউন্ট আসুক, উইথড্র করার সময় তখন কিভাবে কি করতে হবে এটা আমরা পারবো, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেখছিলাম? তো আমি ইলাস্ট্রেটর হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে আমরা টোটালটা কি বলি, ইন্টারফেস ওভারভিউ। তো এই ইন্টারফেস ওভারভিউর মধ্যে কি কি আছে, উপরেটাকে আমরা মেনু বার বলছি, বাট ফটোশপে আরেকটা অপশন ছিল, সেটা কি কন্ট্রোল প্যানেল ছিল, অনেক কিছু কন্ট্রোল করা যেত। এখানেও আছে, ফটোশপে এই উপরেও কন্ট্রোল প্যানেল ছিল, প্লাস ডান পাশেও ছোট্ট করে কন্ট্রোল প্যানেল আসতো। এখানে ডান পাশে আসছে, বামে আছে কি টুলস, টুলসের ভিতরে আছে সাব টুলস, এটা তো জানি, মনে আছে সবার, সাব টুলস। জি ম্যাম। আর এখানে দেখেন প্রপার্টিস অপশন আছে, মানে আমি যখন যে টুলসটা সিলেক্ট করছি তখন আমাকে ডান পাশে কন্ট্রোলটা শো করছে, ও আর উপরে শো করবে না, ডান পাশে কন্ট্রোলটা শো করবে। আপনাদের কারো কারো হয়তো বা উপরে আসবে, উপরে কন্ট্রোল প্যানেলটা শো করবে, বাট ম্যাক্সিমাম টাইমে ইলাস্ট্রেটরে ডান পাশে শো করে। লেয়ার্স অপশন দেখেন, এখানে আর আপনাকে কষ্ট করে লেয়ার্স নিতে হবে না। আপনি যখন যেই কাজ করবেন ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি কি করবে, সেই লেয়ারগুলো নিয়ে নেবে, একা একাই লেয়ারগুলো কি করে নেবে, ক্রিয়েট করে নেবে। দেখেন আমি এখানে একটা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি, সে অটোমেটিক্যালি কি করছে, ডকুমেন্টে যে একটা আমার আর্টবোর্ড একটা, তাই একটা লেয়ারের মধ্যে ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে, সে কি করে নিচ্ছে, ক্রিয়েট করছে। দেখেন আমি যখন যেখানে আর্ট করছি যে একটা একটা করে রেড কালার আসছে, তবে সে এই লেয়ারগুলো কখন ক্রিয়েট করছে, আমি যদি বাহিরে করি সেই বাহিরেরটাকেও কিন্তু নিয়ে আস, এই বড় একটা ক্রিয়েট করি, দেখেন ওই যে বড় একটা চলে আসছে। সো ইলাস্ট্রেটর এতটাই অ্যাডভান্স যে অটোমেটিক্যালি লেয়ারগুলো সে ক্রিয়েট করে নেবে। দেখেন একটা লেয়ারের মধ্যেই কিন্তু সবগুলো ছিল, আমি ব্যাকে যাই, একটা লেয়ারের মধ্যেই কি সবগুলো শেপ দেখা যাচ্ছে। তো ফটোশপে কি হতো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হতো, বাট ইলাস্ট্রেটর কি করে, একটা লেয়ারের মধ্যে থাকলেও কি করতে পারবেন, আপনি সবাইকে মুভ করাতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো লেয়ারের চিন্তাটা মাথা থেকে আমরা ঝেড়ে ফেলে দেবো, লেয়ারের কোনো দুশ্চিন্তা নেই, এটার প্রয়োজন নেই। লাইব্রেরিজ, লেয়ার্স এগুলো নিয়ে চিন্তা করবো না, প্রপার্টিস থাকবে। তো এখন আসি, মাঝে মাঝে এরকম হতে পারে যে আমার এই প্যানেলটা নড়ে গিয়েছে, অথবা এই প্যানেলটা নড়ে গেল, অথবা এগুলো চলেই গেল, কোনো একটা প্রবলেম হতে পারে। তখন আমরা চাইলে উইন্ডো থেকে কি করতে পারি, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এজেন্সিয়াল বা অন্য কোনো ওয়ার্ক স্পেস লাগলে আপনি নিয়ে আসতে পারেন, অথবা এই যে এখানে এজেন্সিয়াল লেখা আছে, এজেন্সিয়ালে গিয়ে রিসেট এজেন্সিয়াল করলে কি হবে, অটোমেটিক্যালি যে যেখানে ছিল
ফার্স্ট ভিউটা ওইটা চলে আসবে। আবার এজেন্সিয়ালে যাওয়ার পর আপনি এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ওয়েবের জন্য যদি ক্লিক করি তাহলে ওয়েবের যে এক্সটেনশনগুলো ইউজ করা হয় তা এখানে চলে আসবে। টাইপোগ্রাফির জন্য যা যা প্রয়োজন তখন টাইপোগ্রাফি রিলেটেড অপশনগুলো এখানে শো করবে। যে পেন্টিংয়ের জন্য যদি ক্লিক করি পেন্টিং রিলেটেড যা যা প্রয়োজন সব এখানে কি করবে, শো করবে। দেখেন একদম ফটোশপের মতো। তখন আপনি ফটোশপের মতো কি করতে পারবেন, কাজ করতে পারবেন। লেয়ার প্যানেলটা এখানে শো করবে। সাপোজ আপনি যেই কাজ করবেন যে অটোমেটিক্যালি এখানে কি করতে থাকবে, সব আসতে থাকবে, আলাদা করে আপনাকে দেখাতে থাকবে। বাট আমরা কি করব, আমরা যেহেতু সব কাজই করব সো আমরা এজেন্সিয়ালটা অ্যাক্টিভ করে রাখবো আর এটাকে রিসেট এজেন্সিয়াল করে দিলেই সব আগের মতো হয়ে যাবে। ওভারভিউটা সেম ফটোশপের মতোই। ক্লিয়ার? ম্যাডাম আমার এখানে টুলস কম দেখাচ্ছে। জি ম্যাম অনেকটাই। টুলসগুলো কম দেখাচ্ছে, আপনার মনে হয় দুই পার্টে এসেছে, দুই ভাগে আছে। না ম্যাম এক ভাগে একটা এইভাবেই আছে। কি কি টুলস কম আছে? ফার্স্টেরটাকে আমরা সিলেকশন টুল বলি, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, পেন টুলের দুইটা আছে। এটা নাও থাকতে পারে, এটা হচ্ছে এই যে পেন টুলের ভিতরেই থাকতে পারে। ওটা আছে আছে টাইপ টুল, ল্যাসো টুলটা নাই। ল্যাসো টুল ম্যাজিক ওয়ান টুলের ভিতরে আছে। দেখেন তো ম্যাজিক ওয়ানের নিচে এরকম ছোট্ট একটা তীর চিহ্ন কি আছে? না ম্যাজিক ওয়ানটাও নাই। এই দুটো টুলস নেই, যদি ওই দুটো কোনো কাজও নেই খুব বেশি। আচ্ছা তাহলে যে উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে টুলস একটা অপশন আছে, টুলস বার একটা আছে, টুল বার। হ্যাঁ ওইটা অ্যাক্টিভ করে দেন। এই যে টুলসে এখানে যান, জি গিয়ে ডিফল্টটাকে অ্যাক্টিভ করে দেন। আসছে আসছে সব? জি থ্যাংক ইউ। ওকে, তাহলে ওভারভিউ নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। সেম অপশন জুম ইন জুম আউট। এই যে জুম টুল সিলেক্ট করলে কি হবে, আমরা আজকে জাস্ট ইন্ট্রোডিউসিংয়ে যা যা প্রয়োজন সেটা শিখব আর কিছু নোট ডাউন করে রাখবো। জুম যে টুলটা আছে ওটা সিলেক্ট করলাম, আমি যদি ক্লিক করি যেই পয়েন্টের উপরে রেখে ক্লিক করব ওই পয়েন্টটা আমাকে শো করবে যে আমি এই পয়েন্টটার উপরে রেখে ক্লিক করছি, ওই পয়েন্টটাকে কি করে দিচ্ছে, আরও বড় করে দেখাচ্ছে। যত ক্লিক করব তত বড় হবে। আবার যদি আমি অল্টারটা প্রেস করে ধরি তারপরে ক্লিক করি, এটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে। যেই পয়েন্টের উপরে রেখে আপনি ক্লিক করবেন ওই পয়েন্টটাকে সে ছোট করে কাছে এনে দেখাবে। জুম ইন। হ্যান্ড টুলে কি আছে, হ্যান্ড টুল বলছে যে আপনি এটাকে খুব সুন্দরভাবে মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। ফটোশপে এটা পসিবল ছিল না, ফটোশপে হচ্ছে শুধু আর্টবোর্ডটা অনেক বড় হয়ে গেলে তখন হ্যান্ড টুল দিয়ে আমরা কি করতাম, মুভ করাতে পারতাম, যে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যেতাম। বাট ইলাস্ট্রেটরে কি এই টোটাল ব্যাকগ্রাউন্ড, টোটাল যেই ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে এই টোটালটাই হচ্ছে আমার কাজ করার জায়গা বা ওয়ার্ক স্পেস। দ্যাটস ওয়াই আপনি যখন হ্যান্ড টুলটা নিয়ে এভাবে মুভ করছেন সে অন্যান্য জায়গাগুলোকে মুভ করাচ্ছে। তো সাপোজ আমি অন্য কোনো টুলসে আছি, এই সময় আমার হ্যান্ড টুল প্রয়োজন, আপনি জাস্ট স্পেসটা ধরবেন, স্পেসটা চেপে ধরবেন তাহলেই হ্যান্ড টুলটা চলে আসবে। স্পেসটা চেপে ধরলে হ্যান্ড টুল আসবে, এবার মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখলে মুভ করাতে পারবেন। আর জুম টুল হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস ক্লিক করলে বড় হবে আর কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে ছোট হবে, অথবা অল্টার প্রেস করে আপনি কি করবেন, স্ক্রলটাকে উপরের দিকে ঘোরাবেন বড় হবে, স্ক্রলটাকে নিচের দিকে ঘোরালে ছোট হবে। এই অপশনগুলো আগেরই তো জানা, এখানে কারো কোনো প্রবলেম? প্রবলেম নাই, তবে ইলাস্ট্রেটরের মুখটাই এখনো দেখতে পারলাম না। ডাউনলোড দিয়েছেন?
ম্যাম দিয়েছি, মানে এখন 55 বাজে, ঠিক 1 ঘন্টা 5 মিনিট পরে আমার ডাউনলোড কমপ্লিট হবে। না এত ক্লাস শেষ হবে, এটাও এত সময় লাগার কথা না, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন ওটা 12 মিনিট হয়েছে। ম্যাম কেজিএসডি থেকে ডাউনলোড দিয়েছি তো, মাত্র 2টা সিট, এই কারণে হচ্ছে না, টাইম লাগতেছে। সিটিং কম। আচ্ছা হ্যাঁ জি ম্যাম। ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আসি, ফটোশপে আমরা ব্যাকে যেতে পারতাম, এই যে এডিট অপশনে গেলেই দেখতে পারবো। আনডু করেছি কি দিয়ে? কন্ট্রোল জেড। ফটোশপে ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, অথবা যদি একটু যারা CS6 ব্যবহার করছি তাদেরকে কি করতে হতো? কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হতো, মানে কন্ট্রোল জেডের সাথে কি করতে হতো? অল্টারটাও প্রেস করে ধরতে হতো। কন্ট্রোল অল্টার জেড দিলে পিছনে যেত। আর যারা সিসি ইউজ করছি তারা হচ্ছে শুধু কন্ট্রোল জেড দিলে পিছনে যাচ্ছে। ইলাস্ট্রেটরও সেম, কন্ট্রোল জেড দিলে আমরা কি করতে পারবো? পিছনে যেতে পারবো। রিডু মানে হচ্ছে সামনের দিকে যাব, সামনের স্টেপগুলোতে যাব। শিফট কন্ট্রোল জেড মানে কন্ট্রোল জেটের সাথে শিফটটাকে চেপে ধরতে হবে। কাট, কপি, পেস্ট, এই তিনটা আমরা জানি। এক্সট্রা আছে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক। ব্যাক মানে হচ্ছে দেখাই, সাপোজ আমি একটা এরকম শেপ ক্রিয়েট করলাম, ওকে, এটাকে আমি কপি করব কি দিয়ে? কন্ট্রোল সি, কপি করলাম। কপি করার পর ফটোশপে এই অপশনটা ছিল না, বাট ইলাস্ট্রেটরে আছে। কি আপনি চাইলে ঠিক এর উপরে যে আমরা ফটোশপে কি করেছি? কন্ট্রোল জে দিলে লেয়ারটা কপি হয়ে গেল। কন্ট্রোল জে দিলে কি হচ্ছে? লেয়ারটা কপি হয়ে যাচ্ছে, বাট সেটা উপরে আসছে। পরে লেয়ারটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে কিন্তু ওই শেপটা কি হবে? পিছনে চলে যাবে। এখানে সুবিধা হচ্ছে আপনি কপি করলেন, কপি করার পর কন্ট্রোল বি, বি আছে, বিতে প্রেস করলে এটা ব্যাকে চলে যাবে, পিছনে চলে গিয়েছে। আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেই। কালার অলরেডি চেঞ্জ, দেখেন দেখা যাচ্ছে আমি কিন্তু গ্রিন কালার করে দিয়েছি। এটাকে আমি একটু সরাই, ওই যে দেখেন পিছনে পড়ে আছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, এটা কিন্তু ব্যাকে চলে গিয়েছে। আবার আমি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, এবার ফ্রন্টে পেস্ট করব, মানে উপরে, কন্ট্রোল এফ। পেস্ট করার পর দেখেন কি হলো, এটার কালারটা চেঞ্জ করে দেই। দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে কয়টা আছে? 3টা আছে। এই যে একটা, এটা ছিল, এটাকে আমি কপি করছিলাম, এটা নিচে আবার আরেকটা আছে, এটা কিন্তু নিচে, এটা হচ্ছে উপরে, ওইটা নিচে, আর এটা হচ্ছে সবার উপরে, এই রেড কালারটারও উপরে। ম্যাম ফটোশপে মনে করেন এক একটা কাজ করে এক একটা লেয়ার করে রাখতাম, যে তারপরে আবার ব্যাক করে অন্য লেয়ারে কাজ করা যায়। লেয়ার কোথায়? লেয়ার আপনার দরকার নেই তো, অটোমেটিক্যালি লেয়ার হয়ে যাচ্ছে। এই যে ব্যাকে আছে, ব্যাকগ্রাউন্ডে লেয়ার অটোমেটিক্যালি হচ্ছে, সে ক্রিয়েট করে নিচ্ছে। আমরা লেয়ার নিয়ে কোনো চিন্তা করব না, লেয়ারের চিন্তা মাথা থেকে টোটালি ছেড়ে ফেলে দেব। ইলাস্ট্রেটরে লেয়ারের চিন্তা করতেই হবে না আপনাকে, ভাববেন লেয়ার নেই এখানে। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আপনি কাজ করতে পারবেন। লেয়ার ছাড়াই কাজ করা যাবে। লেয়ার অটোমেটিক্যালি ইলাস্ট্রেটর ব্যাককে নিয়ে নেবে, এমনভাবে প্রোগ্রামিং